আসসালামু আলাইকুম। অনলাইন স্কুল ক্লাবে অনলাইন স্কুলে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আবু নাসের সাদ্দাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের ইতিহাস ক্লাসটি নিব। ইতিহাসের প্রথম অধ্যায় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ইতিহাস হচ্ছে আসলে ইতিহাস অনেকের কাছে কঠিন বিষয় মনে হয়। আসলে অনেকে ইতিহাস পড়তে চায় না, ইতিহাস পড়াটাকে বিরক্তকর মনে করে। যার কারণ হচ্ছে একটি যে ইতিহাস আসলে অনেক সাল, অনেক নাম, আসলে যার কারণে ইতিহাস পড়তে অনেকে দ্বিধাবোধ করে, অনেকে পড়তে চায় না। ইতিহাস সাবজেক্টটা অনেকে নিয়ে মানে ইন্টারমিডিয়েটে নিতেও চায় না। দেখা যায় যে ইতিহাস সাবজেক্টটাকে অনেক কঠিন মনে করে। তা আমরা ইতিহাসকে খুব সহজভাবে, অর্থাৎ যদি আমরা ইতিহাসকে গল্প আকারে নেই তাহলে অবশ্যই আমরা খুব অল্প সময়ে এবং খুব সহজে আমরা ইতিহাসটাকে জানতে পারবো বা পড়তে পারবো। অবশ্যই আমাদের গল্প আকারে বা গল্প হিসাবে আমাদের ইতিহাসকে জানতে হবে, পড়তে হবে। তো আমি বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিহাস প্রথম পত্র একাদশ শ্রেণী ইতিহাস একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়, যেখানে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানির আগমন এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আশা করি ভালো লাগবে এবং বোঝানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই সাইডে বোর্ডের এই কোণায় আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় আমাদের দেশে এসেছে এবং আমাদের দেশকে শাসন করে গিয়েছে। আমাদের দেশটি আসলে এক সময়ে আমাদের ভারত উপমহাদেশটি আসলে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। আসলে এই দেশকে বিভিন্ন শক্তিশালী দেশরা এসে এই দেশকে শোষণ করতো, এই দেশ থেকে অর্থ পাচার করে নিয়ে যেত, এই দেশকে শোষণের তাদের একটা কারখানা সৃষ্টি করেছিল। তো বিভিন্ন কোম্পানি এসেছিল এই দেশকে শোষণ করার জন্য, তাদের ব্যবসা বাণিজ্যকে প্রসার করার জন্য। তারা ব্যবসা বাণিজ্যকে প্রসার করতে গিয়ে আবার তারা দেখা গিয়েছে যে তারা এখানে ব্যবসার জন্য আসলেও পরবর্তীতে তারা এখানে শাসন বিস্তারের মধ্যে তাদের একটা মনোভাব চলে আসে। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে পর্তুগিজ সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে পর্তুগিজরা ভারতবর্ষে থেকে ইউরোপীয় যে বণিকগুলো এসেছিল তাদের মধ্যে সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা। আমি পর্তুগিজ সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করার চেষ্টা করব। পর্তুগিজ সম্পর্কে আমি বলছি যে আমাদের ভারত উপমহাদেশে আবার বলছি যে ভারত উপমহাদেশে সর্বপ্রথম আরবীয়রা সাধারণত তারা এখানে আসতো, এখানে এসে ভারত উপমহাদেশে এসে এখানের পণ্য সামগ্রী তারা ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যেত এবং সেখানে রপ্তানি করে তারা ব্যবসা বাণিজ্য করত। তারা আসলে কালিকট যে বন্দর ছিল ভারতের, সেটা আরবীয়রাই আর কি সমৃদ্ধশালী করে তুলেছিল। হ্যাঁ, তো পরবর্তীতে ওই ভাস্কো দা গামা 1498 সালে ভারতের পশ্চিম অঞ্চলে, আমি আবার বলছি 1498 সালে ভারতের পশ্চিম অঞ্চলে কালিকট বন্দরে ভাস্কো দা গামা তিনি এখানে আসেন এবং তিনি জলপথের মাধ্যমে তিনি ভারত উপমহাদেশে আসার পথটিও তিনি আবিষ্কার করেন। এবং 1498 সালে সেটা ছিল অবশ্যই 27শে মে, তিনি জলপথ ভারতবর্ষে আসার জলপথটি তিনি আবিষ্কার করেন ভাস্কো দা গামা 1498 সালে। তিনি আসার পরে তারপরে অনেক পর্তুগিজ নাবিকরা এখানে আসে। তারপরে আমি দেখতে পাচ্ছেন আপনারা যে আলভারাজ কাব্রাল, অর্থাৎ এই ভাস্কো দা গামার পর আলভারাজ কাব্রাল একজন নাবিক ছিলেন, যিনি এইখানে আসেন, ভারতীয় উপমহাদেশে আসেন এবং কালিকট বন্দরটা। তার আগে একটা কথা বলে নেই যে আসলে ভারতীয় উপমহাদেশে এখানে তারা বাণিজ্যের জন্য আসলেও পর্তুগিজরা এখানে বাণিজ্য করার জন্য ভাস্কো দা গামার পথ ধরে পর্তুগিজরা এখানে বাণিজ্য করার জন্য এখানে আসতো। কিন্তু বাণিজ্য করার জন্য আসলেও তারা বাণিজ্যকে মূলধন হিসেবে গ্রহণ করেও তারা পরবর্তীতে এখানে শাসন বিস্তারে তাদের মধ্যে একটা মনোভাব চলে আসে। যার কারণে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার পরে আলভারাজ কাব্রাল ইনি কালকট বন্দরে যে আরবীয় নাবিকরা ছিল, ব্যবসায়ীরা ছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যা করার পরে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে এবং এখানে পর্তুগিজের একটা ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ভারতবর্ষের মধ্যে সৃষ্টি করে। এরা ধর্ম বিষয়ে তারা অসহিষ্ণু ছিল। অধিকৃত অঞ্চলে তারা যে নীতি গ্রহণ করতো তা হলো হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করো অথবা মৃত্যুবরণ করো। তাদের এটা নীতি ছিল, তাদের ধর্মের নীতি ছিল।
তো তারা সর্বপ্রথম পর্তুগিজ নাবিক কি বলে 1510 সালে আলবুকার ভারতের গয়ায় পর্তুগিজ রাজার প্রতিনিধি হিসাবে তিনি আসেন। 1510 সালে আলবুকার, যদি প্রশ্ন আসে তোমাদের কুইজের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে আলবুকার কে ছিলেন, ইনি ছিলেন আসলে একজন পর্তুগিজ নাবিক যিনি 1510 সালে ভারত উপমহাদেশে তিনি বাণিজ্য করার উদ্দেশ্যে এখানে আসেন। পরবর্তীতে পর্তুগিজরা 1538 সালে সর্বপ্রথম তারা চট্টগ্রাম এবং সাতগাঁয়ে তারা একটি শুল্ক কুঠির তারা নির্মাণ করার সুযোগ পায়, অনুমতি পায়। সর্বপ্রথম তারা 1538 সালে চট্টগ্রাম এবং সাতগাঁয়ে তারা একটা শুল্ক কুঠির স্থাপনের তারা অনুমতি পায়। তো বন্ধুরা, এই পর্তুগিজ সম্পর্কে আমি কিছুটা বলি। পর্তুগিজরা আসলে প্রথমে বলেছি যে পর্তুগিজরা এদেশে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু আসলে তারা বাণিজ্যকে মূলধন করে এদেশের যখন তারা দেখলো এদেশের মানুষ, সংস্কৃতি এবং এদেশের প্রাকৃতিক সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং সমৃদ্ধিশীল দেখে তারা এদেশকে কিভাবে শাসন করা যায় সেদিকে তারা মনোনিবেশ করলো। তারা কি করলো, এখানকার জমিদার এবং নবাবদের, এই পর্তুগিজদের অনেক সদস্যরা জমিদার এবং নবাবদের সামরিক বাহিনীতে অর্থাৎ সেনাবাহিনীতে তারা চাকরি নিল এবং তারা সুযোগ পেলেই এখানকার ব্যবসায়ীদের উপর অত্যাচার করত, নির্যাতন করত, জোরপূর্বক এখানকার ছেলে মেয়েদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করাতো এবং তারা ব্যবসার ক্ষেত্রে শুল্ক কর অর্থাৎ কর ফাঁকি দিত এবং জোরপূর্বক এখানকার মেয়েদেরকে তারা বিবাহ করার চেষ্টা করত এবং তারা জোরপূর্বক বিবাহ এবং তারা অনেক আর কি নির্যাতন এবং অত্যাচার এই ভারতবর্ষের লোকজনদের উপর করে। শেষে এই বিষয়টি সে সময় সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের নাম অনেকে শুনেছেন। সম্রাট শাহজাহান হচ্ছে আমরা সকলে চিনি, যিনি আমাদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছেন। ভারতের তাজমহল তিনি নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান, তার স্ত্রীর স্মরণে। সম্রাট শাহজাহান সে সময় ছিলেন ভারতবর্ষের সম্রাট ছিলেন। তিনি যখন দেখলেন যে পর্তুগিজরা আসলে তাদের নিপীড়নের মাত্রা, অত্যাচারের মাত্রা যখন দিন দিন বেড়ে যাচ্ছে, তিনি এই বিষয়টি লক্ষ্য করলেন এটি আর বাড়তে দেওয়া যাবে না। তাই তিনি কি করলেন, কাসিমকে অর্থাৎ সম্রাট শাহজাহান তখন কাসিম খানকে নির্দেশ দিলেন এবং কাসিম খান তখন এই পর্তুগিজদেরকে হুগলি জেলা থেকে তখন তাদেরকে এখান থেকে বিতাড়িত করে। তো পর্তুগিজদের এই ডিটেইলস ছিল এটাই, যে শর্টকাট যেটা বললাম। তারপর আমি আবার একটু সংক্ষেপ আমি বলতে যাচ্ছি পর্তুগিজ সম্পর্কে। পর্তুগিজরা সর্বপ্রথম 1498 সালে 27শে মে, মনে রাখবা 1498 সালে 27শে মে তারা ভারত উপমহাদেশে বা ভাস্কো দা গামার মাধ্যমে তারা ভারত উপমহাদেশে আসে। ভাস্কো দা গামাই মূলত এই ভারতবর্ষে জলপথ আবিষ্কার করেন। তারই হাত ধরে পরবর্তীতে আলভারাস ক্লাবেল আসে, যিনি নৃশংসভাবে আরবীয়দের হত্যা করেন এবং এখানে তাদের ব্যবসা বাণিজ্য প্রসার করার চেষ্টা করেন। 1510 সালে আলবুকার্কো আসেন, যিনি ছিলেন একজন ভারতীয় নাবিক। আলবুকার পরবর্তী পর্তুগিজরা অল্প দিনের মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চল যেমন কালিকট, চৌল, মুম্বাই, তারপরে কাশিম বাজার, তারপরে বেসিন, কোচিন, গয়া, দমন ইত্যাদি অনেক অঞ্চলেই তারা অনেক বন্দর বা বন্দরে কুঠির তারা স্থাপন করে। এই আলবুকার্কের অবদান কিন্তু অনেক বেশি। এবং 1538 সালে সর্বপ্রথম তারা চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম এবং সাতগাঁয়ে তারা শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে এবং তারা নির্মাণের অনুমতি লাভ করে। কিন্তু তারপরে তারা যখন এই অনুমতি নেওয়ার পরে তাদের যখন কার্যকলাপ যখন দেখা যায় যে নিপীড়ন, হত্যা ইত্যাদির মধ্যে তারা যখন জড়িত হয়ে যায়, তখন সম্রাট শাহজাহান এই বিষয়টি উপলব্ধি করতে পেরে তিনি 1632 সালে কাসিমকে নির্দেশ দেন এদেরকে হুগলি থেকে বিতাড়িত করার জন্য। তখন মীর কাসিম 1632 সালে হুগলি থেকে এই পর্তুগিজদেরকে বিদায় করেন। তো পর্তুগিজদের পতনের পর্তুগিজরা এইভাবে তাদের পতন ঘটায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাচ সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। পর্তুগিজদের পরে ডাচরা এই ভারত উপমহাদেশে এসেছিল। হল্যান্ডের অধিবাসীদেরকে, ডাচদের সম্পর্কে সংক্ষেপে আমি পরিচয় দেওয়ার চেষ্টা করি। ডাচ তাদেরকে বলা হয় যারা নেদারল্যান্ডের অধিবাসী। নেদারল্যান্ডের অধিবাসীরা অলন্দাজ নামে পরিচিত। 1595 খ্রিস্টাব্দে 4টি জাহাজ নিয়ে উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করে তারা প্রাচ্য বাণিজ্য, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য, আমাদের পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হয়। প্রাচ্য বলতে ভারত উপমহাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশের একটি অংশকে বোঝায়, পাশ্চাত্য বলতে ইউরোপ, আমেরিকা এই অংশটাকে বোঝায়। অর্থাৎ প্রাচ্য অর্থাৎ ভারত উপমহাদেশে বাণিজ্য আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে হল্যান্ডের একদল বণিক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1602 সালে
1602 সালে তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং ভারত উপমহাদেশে তারা সর্বপ্রথম আসে। নেদারল্যান্ডের পার্লামেন্টের এক চার্টার বা অনুমতিপত্র বা সনদপত্র অনুযায়ী এই কোম্পানি ডাচ জাতির পক্ষে যুদ্ধ বিগ্রহ এবং যে কোনো দুর্গ নির্মাণ এবং যে কোনো রাজ্য দখল করার অনুমতি পেয়েছিল এবং সেই সনদ অনুযায়ী তারা কালিকট, বাংলা চুচুড়া এবং বাঁকুড়া সহ কাশিমবাজার এবং বারানগরে তারা বাণিজ্য কুটির স্থাপন করে। তারা এই জায়গাগুলোতে বাণিজ্য কুটির স্থাপন করে এবং তারা এখান থেকে এই দেশ থেকে সুতি কাপড়, চাল, তারপরে রেশমি সুতা, ডাল, তামাক ইত্যাদি তারা বাইরের দেশে রপ্তানি করতো এবং বাইরে থেকে তারা বিভিন্ন জিনিস যেমন মশলা জাতীয় দ্রব্যগুলা বিদেশ থেকে তারা আমদানি করত। তো একসময় ইংরেজ শাসনকর্তাদের সাথে এই ডাচদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়, একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং দ্বন্দ্বের এক পর্যায়ে 1759 সালে, এই যে আমি লিখছি এখানে 1759 সালে একটা বিদারার যুদ্ধ সংগঠিত হয় ইংরেজদের সাথে। বিদারার যুদ্ধ সংগঠিত হয় এবং সেখানে এই ডাচ জাতি শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তারা এই ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত হয়। সুপ্রিয় বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডাচ কাদের বলা হয়? ডাচ হচ্ছে নেদারল্যান্ডে যারা অধিবাসী তাদেরকে বলা হচ্ছে ডাচ। আর তারা এখানে এসেছিল সেই দেশের নেদারল্যান্ডের পার্লামেন্টের এক অনুমতি বা সনদপত্র অনুযায়ী যে এই ডাচ জাতির দ্বারাই গঠিত হয়। তার আগে বলি যে 1602 সালে এই ডাচ জাতি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করে এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করার পর তারা এখানে ভারতে আসে এবং এই নেদারল্যান্ডের পার্লামেন্টে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিখিনি, এটা লিখি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ডাচরা যে কোম্পানিটি গঠন করেছিল সেই কোম্পানিটির নাম হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা গঠন করে এবং 1602 সালে তারা ভারত উপমহাদেশে আসে এবং ডাচ এই কোম্পানিটি নেদারল্যান্ডের পার্লামেন্টের এক চুক্তিপত্র অনুযায়ী তারা যে ডাচ জাতির পক্ষে, অর্থাৎ নেদারল্যান্ডের যে জাতি ডাচ জাতির পক্ষে তারা যে কোনো দেশে যুদ্ধ করতে পারবে, যে কোনো দেশে গিয়ে সেখানে গিয়ে তারা রাজ্য স্থাপন করতে পারবে, সেখানে গিয়ে তারা দুর্গ নির্মাণ করতে পারবে, এই অনুমতি তারা পায় এবং এই অনুমতির পরিপ্রেক্ষিতে তারা ভারত উপমহাদেশে আসে এবং কালিকট, বাংলার চুচুড়া, বাঁকুড়া সহ কাশিমবাজার এবং বারানগরে তারা বাণিজ্য কুঠির স্থাপন করে। এবং এর আগে আমি বললাম যে তারা ডাচ জাতিরা সাধারণত তারা এখানে ভারত উপমহাদেশে এসেছিল এবং তারা এখানে এসে সাধারণত তারা রেশমি সুতা, তারপরে রেশমি কাপড় এবং ডাল, তামাক এগুলো তারা বিদেশে রপ্তানি করতো এবং বিদেশ থেকে তারা মশলা জাতীয় দ্রব্যগুলো আমদানি করত। এক পর্যায়ে এই ডাচ জাতির সাথে ইংরেজদের একটা বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টি হওয়ার বলে ডাচ জাতি এবং ইংরেজদের মধ্যে বিদারার যুদ্ধ সংগঠিত হয় 1759 সালে এবং এই বিদারের যুদ্ধে এই ডাচ জাতি নির্মমভাবে পরাজিত হয় এবং এখান থেকে ভারত উপমহাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। এরপরে বন্ধুরা আমরা পর্তুগিজ এবং অলন্দাজ সম্পর্কে আলোচনা করলাম। ডাচ বা অলন্দাজ, ডাচদেরকে আবার অলন্দাজও বলা হয়, ডাচ বা অলন্দাজ। এরপরে আমরা দিনেমার জাতি সম্পর্কে, দিনেমার সম্পর্কে আমরা জানবো। দিনেমার এরা ছিল ডেনমার্কের অধিবাসী। দিনেমাররা ছিল ডেনমার্কের অধিবাসী এবং এদের গঠিত কোম্পানির নাম ছিল ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদের গঠিত কোম্পানির নাম ছিল ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এরা 1620 সালে ভারতবর্ষে আসে।
1620 সালে এরা ভারতবর্ষে আসে এবং তারা দক্ষিণ ভারতের তারা তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। সালে তাদের বন্ধুরা আমরা জানলাম পর্তুগিজ এবং ওলন্দাজ সম্পর্কে। এ পর্যায়ে আমরা আলোচনা করব দিনেমার জাতি সম্পর্কে। দিনেমাররা ছিল আসলে ডেনমার্কের অধিবাসী। তারা ইউরোপের ডেনমার্ক থেকে এই ভারতীয় উপমহাদেশে এসেছিল। তাদের যে গঠিত কোম্পানি, সেই কোম্পানিটির নাম ছিল ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1620 সালে ভারতবর্ষে তারা এখানে আসে এবং ভারতবর্ষের দক্ষিণে অর্থাৎ দক্ষিণ ভারতের এই যে ত্রিবাঙ্কুরে, দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায়, দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে তারা তাদের বাণিজ্য কুটির স্থাপন করে। তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুটির স্থাপন করে এবং এরা এক পর্যায়ে এখানে বেশি দিন তারা তাদের কোম্পানি মোটামুটি ছিল এবং তারা এখানে সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি ভারত উপমহাদেশে। তারা অবশেষে 1845 সালে তাদের বাণিজ্য কুটিরটি বিক্রি করে ইংরেজদের কাছে বিক্রি করে এবং তারা এখান থেকে চলে যায়। আসলে তারা বাণিজ্যিকভাবে সেরকম একটা সফল হতে পারেনি। ইংরেজরা যেভাবে আমাদের ভারত উপমহাদেশে ইংরেজরা যেভাবে সফল হয়েছিল, কিন্তু আসলে অন্য যে কোম্পানিগুলো এসেছিল তারা আসলে কিন্তু সেভাবে সফল হতে পারেনি। তা আমি আবারও বলছি, দিনেমাররা যারা এসেছিল তারা ছিল ডেনমার্কের অধিবাসী। বন্ধুরা, তারা ছিল ডেনমার্কের অধিবাসী এবং তারা যে কোম্পানিটি গঠন করেছিল সেই কোম্পানিটির নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং 1620 সালে ভারতবর্ষে তারা এখানে আসে এবং দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুরে তারা তাদের বাণিজ্য কুটির স্থাপন করে এবং বাণিজ্যিকভাবে তারা সেরকম একটা সফলতা অর্জন করতে পারেনি এবং 1845 সালে তাদের বাণিজ্য কুটির বিক্রি করে দেয় ইংরেজদের কাছে এবং এখান থেকে তারা ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়। এরপরে আমরা আলোচনা করব আমাদের দিনেমার জাতি সম্পর্কে। মোটামুটি আমরা জানলাম। এখান থেকে প্রশ্ন হতে পারে যে দিনেমাররা কোন, দিনেমারদের দ্বারা গঠিত কোম্পানিটির নাম কি? তা আমরা সে জায়গায় উত্তর করব ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আবার প্রশ্ন আসতে পারে যে দিনেমাররা কোন দেশের অধিবাসী ছিল? তারা ছিল ডেনমার্কের অধিবাসী। এটাও প্রশ্ন আসতে পারে। দিনেমাররা কত সালে ভারতবর্ষে এসেছিল? 1620 সালে। এটাও প্রশ্ন হতে পারে। এবং দিনেমাররা কোথায় তাদের কোম্পানিটি স্থাপন করেছিল? সেটা ছিল দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় এবং ত্রিবাঙ্কুরে। এবং তারা কত সালে এদেশ থেকে তাদের বাণিজ্য কুটিরটি বিক্রি করে চলে যায়? সেটা হচ্ছে 1845 সালে তাদের বাণিজ্য কুটিরটি বিক্রি করে ইংরেজদের কাছে চলে যায়। আসলে বন্ধুরা, এখানে আমরা যে টপিকগুলো আমি লিখেছি সেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং এমসিকিউ থেকে শুরু করে তোমাদের ব্রিফ কোশ্চেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা মনে রাখতে পারো এবং খাতায় নোট করেও রাখতে পারো। এরপর আমি আলোচনা করব ইংরেজ জাতি সম্পর্কে। ইংরেজ জাতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ইংরেজ জাতি সম্পর্কে আলোচনার পূর্বে সংক্ষেপে কিছু আমি বলার চেষ্টা করি যে ভারতবর্ষে পর্তুগিজ, ওলন্দাজ বণিকদের বাণিজ্যিক সাফল্য, এদেশে বিপুল ধন সম্পদের বর্ণনা ইংরেজদের বণিকদের মনে এ অঞ্চলে বাণিজ্য করার আগ্রহ জাগায়। অর্থাৎ
এখানে যে পর্তুগিজরা এবং ওলন্দাজরা ডেনমার্করা যে তারা এখানে এসেছিল এবং তাদের ব্যবসা বাণিজ্যে তারা যে একটা ব্যাপক সফলতা অর্জন করে এবং এই ভারত উপমহাদেশে যে এখানে সম্পদশালী অর্থাৎ সম্পদের যে ভান্ডার ছিল এগুলোর প্রতি আকর্ষিত হয়ে তারা এই অঞ্চল বাণিজ্য করা তাদের আগ্রহ সৃষ্টি হয়। এই উদ্দেশ্যে তারা 1599 সালে, কত সালে? 1599 সালে তারা 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। কোম্পানি গঠন করে 1599 সালে তারা একদল বণিক প্রাচ্যের দেশে বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। তারা এই কোম্পানিটি গঠনের উদ্দেশ্য ছিল প্রাচ্যের দেশে প্রাচ্যে বাণিজ্য করা। প্রাচ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইউরোপের কতগুলো বণিক একত্রিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি গঠন করে। এই প্রাচ্য অর্থাৎ আমি আবারও এর আগেও বলেছি যে প্রাচ্য বলতে ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়। এই প্রাচ্যে তারা ভারতবর্ষ অর্থাৎ প্রাচ্যে তারা বাণিজ্য করার উদ্দেশ্যে 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং 1600 খ্রিস্টাব্দে 1600 সালে রানী এলিজাবেথের সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং এই কোম্পানি গঠনের উদ্দেশ্য ছিল হচ্ছে প্রাচ্য অর্থাৎ ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করা। তারা 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা আসে এবং এটা ছিল 15 বছরের জন্য, 15 বছরের একটা বাণিজ্য করা, 15 বছর বাণিজ্য করার উদ্দেশ্যে তারা এই দেশে বাণিজ্য করার জন্য আসে। 15 বছরের একটা মেয়াদ নিয়ে এই ভারত উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে আসে এবং তৎকালীন মুঘল সম্রাট আকবরের দরবারে বাণিজ্যের সুবিধা প্রাপ্তির আশায় সনদ সহ উপস্থিত হয়। আকবর তৎকালীন যে ছিলেন সম্রাট আকবর ছিলেন তার কাছে তারা সনদ নিয়ে উপস্থাপিত হয়। পরবর্তীতে 1608 সালে সম্রাট জাহাঙ্গীর, সে সময় তার সাথে সম্রাট জাহাঙ্গীর ছিলেন, সে সময় 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে তাদের দেখা হয়। সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা হয় এবং তারা ক্যাপ্টেন হকিং প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে আসেন। অর্থাৎ 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় প্রাচ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে এবং তারা 1600 সালে 15 বছরের জন্য ভারত উপমহাদেশে রানী এলিজাবেথের কাছ থেকে সনদ নিয়ে আসেন 15 বছর ব্যবসা করার জন্য এবং 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে তাদের দেখা হয়। 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা হয়। ক্যাপ্টেন হকিংস প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে এই সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন এবং তার সম্রাট জাহাঙ্গীর, আমাকে বুঝতে হবে বোর্ডে লেখার জায়গা কম, অবশেষে 1612 সালে হুগলিতে, বন্ধুরা যেটা আমি আলোচনা করলাম যে 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিপত্র নিয়ে তারা সর্বপ্রথম সুরাটে তারা বাণিজ্য কুটির স্থাপন করে
ইংরেজরা সর্বপ্রথম 1608 সালে সুরাটে একটি বাণিজ্য কুটির স্থাপন করে এবং 1651 সালে শাহ সুজার অনুমতি নিয়ে তারা কাশিম বাজারে আরেকটি বাণিজ্য কুটির স্থাপন করে এবং 1658 সালে হুগলিতে তারা আরেকটি বাণিজ্য কুটির স্থাপন করে এবং 1668 সালে, সেটা মজার বিষয় হচ্ছে যে ইংরেজের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ কন্যা ক্যাথরিনকে বিয়ে করেন এবং বিয়ে করার কারণে তাই যৌতুক হিসাবে 1668 সালে মুম্বাইতে 1668 সালে মুম্বাই শহর লাভ করেন। বন্ধুরা, আমি আবারও বলছি, 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস তিনি পর্তুগিজ কন্যা ক্যাথরিনকে বিয়ে করেন এবং যৌতুক হিসাবে মুম্বাই শহরটি লাভ করেন। এরপরে আমরা আলোচনা করব সালের 1717 সাল। সে সময়ের সম্রাট ছিলেন ফরুক শিয়ার। ইংরেজরা আসলে, আমি পূর্বে বলেছি যে ইংরেজদের আসলে উদ্দেশ্য ছিল ভারত উপমহাদেশে আসা, বাণিজ্য করার, কিন্তু তারা কৌশলে কিভাবে এদেশকে শাসন করবে, এদেশের উপর কর্তৃত্ব বিরাজ করবে, সেটাই হচ্ছে তাদের লক্ষ্য ছিল। আসলে ঔপনিবেশিক স্থাপন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ইউরোপীয়রা তৎকালীন সময়ে খুব শক্তিশালী ছিল। তারা তাদের শক্তির ক্ষমতা ব্যবহার করে তারা দুর্বল রাষ্ট্রগুলো, পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর উপর তারা শাসন করত। সেখান থেকে গিয়ে তারা সেখানকার ধন সম্পদ তারা আহরণ করার চেষ্টা করত এবং তাদের উপর নির্যাতন করার চেষ্টা করত। তো এক পর্যায়ে প্রথমে আমরা দেখলাম যে ইংরেজরা আসলে প্রাচ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা একটা 1599 সালে তারা ইউরোপীয় বণিকরা একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি গঠন করে। পরবর্তীতে তারা 1600 সালে রানী এলিজাবেথের অনুমতি ক্রমে একটা সনদপত্র নেয় এবং সেখানে 15 বছর তাদেরকে অনুমতি দেওয়া হয় ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। এবং পরবর্তীতে তারা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে আসার পরে সে সময় তৎকালীন সম্রাট আকবরের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে হয়তো বা কোনো কারণে হয়নি। 1608 সালে তৎকালীন যে সম্রাট ছিল, সম্রাট জাহাঙ্গীর, তার সাথে ইংরেজ ক্যাপ্টেন যার নাম ছিল হকিন্স, তিনি প্রথম জেমসের সুপারিশ নিয়ে তিনি সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন এবং সম্রাট জাহাঙ্গীর তাদেরকে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দেয় এবং অবশেষে তারা 1612 সালে ভারতে সর্বপ্রথম সুরাটে তারা বাণিজ্য কুটিরটি স্থাপন করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তারা 1612 সালের পরে তারা 1651 সালে বাংলায় সুবাদার শাহ সুজা তার অনুমতি ক্রমে 1651 সালে ভারতের কাশিম বাজারে তারা আরেকটি বাণিজ্য কুটির স্থাপন করে এবং আবার 1658 সালে ভারতের কাশিম বাজারে আরেকটি বাণিজ্য কুটির তারা স্থাপন করার অনুমতি লাভ করে। এবং 1668 সালে যখন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ কন্যা ক্যাথরিনকে বিয়ে করেন এবং সেখানে তিনি উপকঠন হিসাবে, অর্থাৎ তার যৌতুকের উপহার হিসাবে তিনি মুম্বাই শহরটিকে লাভ করেন। এবং 1717 সাল যেটি ইম্পর্টেন্ট, যে এই সময় ফরুক শিয়ারকে বশে করে নিয়ে, অর্থাৎ ইংরেজরা তাকে হাত করে নিয়ে তারা তাদের স্থাপন, অর্থাৎ তাদের স্থানটাকে মজবুত করার জন্য তারা সামনের দিকে এগিয়ে যায়। সে সময় তৎকালীন সম্রাট 1717 সালে ফরুক শিয়ার ছিলেন তৎকালীন ভারতের সম্রাট। এই ভারতের সম্রাট ফরুক শিয়ার ভারতে এই ইংরেজদেরকে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে, অর্থাৎ কোনো ভ্যাট ট্যাক্স ছাড়াই তাদেরকে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন এবং সেই সুযোগে তারা এখানে নিজস্ব মুদ্রা, অর্থাৎ ইংরেজরা নিজস্ব মুদ্রা প্রচলনেরও সুবিধা তারা এই ফরুক শিয়ারের কাছ থেকে পেয়ে থাকেন। এবং এই ফরুক শিয়ারের এই ফরমানকে বলা হয় ম্যাগনা কাটা বলে অনেকে মন্তব্য করেছেন। অনেক ঐতিহাসিক এই সনদকে, অর্থাৎ এই ফরুক শিয়ারের সাথে ইংরেজদের যে একটা চুক্তি বা একটা সনদ, এই সনদকে অনেক ঐতিহাসিক এটাকে ম্যাগনা কাটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কাটা বলে অনেকে মন্তব্য করেছেন। এরপরে আমরা আলোচনা করব ফরাসিদের সম্পর্কে।
এরা ছিল ফ্রান্সের অধিবাসী। এরা ফ্রান্সের অধিবাসী ছিল এবং 1664 সালে এরা একটা কোম্পানি গঠন করে। 1664 সালে কোম্পানি গঠন করে, কোম্পানিটির নাম তারা দিয়ে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণের ক্ষেত্রে যার ভূমিকা ছিল চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী সালে ফ্রাঁসোয়া ফেরো সুরাটে প্রথম বাণিজ্য কুটির, ফরাসি বাণিজ্য কুটির নির্মাণ করেন। আমরা ফরাসি সম্পর্কে আলোচনা করছি। ফরাসিরাও এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে। ফ্রান্সের অধিবাসীদেরকে ফরাসি বলা হয়। এটাও একটা ইউরোপ মহাদেশের একটা দেশ হচ্ছে ফ্রান্স, এবং ফরাসি যাদেরকে বলা হয় তারা ছিল ফ্রান্সের অধিবাসী। তারা 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, এবং এই কোম্পানিটি গঠনের যিনি পৃষ্ঠপোষক ছিলেন, যিনি মূল উদ্যোক্তা ছিলেন, তিনি ছিলেন চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কল ভয়েরের, যার নাম হচ্ছে চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী, যিনি ছিলেন কি কল ভয়েরের, যার নাম হচ্ছে কল ভয়েরের। এবং তার পৃষ্ঠপোষকতায় 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, এবং 1668 সালে ফ্রাঁসোয়া ফেরো সুরাটে ফরাসি বাণিজ্য কুটির নির্মাণ করেন। আমরা সাধারণত দেখা যায় যে ইংরেজরা তাদের বাণিজ্য করতে এসে তারা তাদের বাণিজ্যের জন্য তারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠন করে, এবং তারা একটা শক্ত অবস্থান এখানে তৈরি করে। কিন্তু ফরাসিরাও এখানে এসেছিল এবং তারা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তারা অতটা ইংরেজদের মতো সেরকম আর কি তারা সেরকম সফলতা লাভ করতে পারেনি। ইংরেজদের সাথে তাদের একটা দ্বন্দ্ব হয়েছিল, এবং ইংরেজদের সাথে ইংরেজ ফরাসি দ্বন্দ্বের ফলে এক সময় দেখা যায় এই ফরাসিরাও ভারত উপমহাদেশ থেকে চলে যায়। এবং এই ফরাসিরা, আমরা পরবর্তীতে জানবো যে পলাশীর যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলাকে এই ফরাসিরা যথেষ্ট সহযোগিতা করে এবং নবাবের পক্ষে অবস্থান নেয়, এবং ইংরেজদের বিপক্ষে ফরাসিরা অবস্থান নেয়। তো বন্ধুরা, আজকে এই প্রথম পর্ব অর্থাৎ ইতিহাসের প্রথম পর্ব ক্লাস, যেটার নাম ছিল যে প্রথম অধ্যায়ের নাম যে ভারতবর্ষে বিভিন্ন কোম্পানির আগমন, আমরা দেখলাম ভারতবর্ষে যে কোম্পানিগুলো এসেছিল, মূল আরো অনেক কোম্পানি এসেছে, কিন্তু যারা বিশেষ অবদান রেখেছিল এদেশের বাণিজ্যের ক্ষেত্রে তাদের সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি অনেকটা বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। এরপরে দ্বিতীয় পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।